যখন 2.5 কোটি ব্র্যাক ব্যাংকের শেয়ার টান মারে, অটোমেটিক্যালি শেয়ারের প্রাইসটা হাইক করার কথা। আবার একই সাথে আরেকটা ইস্যু আছে, ওরা ব্র্যাকেটে একটা ওয়ার্ড লিখেছে, ইন দ্য পাবলিক অ্যান্ড ব্লক মার্কেট। ব্লক মার্কেটে যদি কিনে, ব্লক মার্কেটটা হচ্ছে এটা ডিএসসির সাথে বসে, আমি জানি না কিভাবে করে, যখন শেয়ার কেনা বেচা হয় বাল্কে ওইখানেই হয়, তখন ব্লক করে একটা জায়গায় কেনা বেচা হয়, এবং এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ জানে, ওদের সবাই জানে, আমরাও জানি। তখন হচ্ছে কি এটা মার্কেটে কোনো ইফেক্ট আসে না, ওই দিনের রেটে কেনা বেচা হয়, কিন্তু মার্কেট প্রাইসে কোনো ইফেক্ট আসে না। কিন্তু এটা একটা ভালো ইনফরমেশন। আমি ইনফরমেশনটা দেখি কি করে আমরা ক্যাপিটাল কি করতে পারি। এরপরের নিউজটা দেখেন, 9 ডিসেম্বর 2020। 9 ডিসেম্বর 2020-এ বলছে, বাই কনফার্মেশন অফ এ শেয়ার হোল্ডার, বাই কনফার্মেশন অফ এ স্পন্সর হোল্ডার। স্পন্সর হোল্ডার কিনে ফেলেছে। ব্র্যাক, ওয়ান অফ দ্য sponsor company, has further reported it has completed buying 2.5 কোটি share of the company prevailing market price through Dhaka Stock Exchange as per declaration dissemination in 9th November 2020. ওকে, তাহলে ব্র্যাক ওদের শেয়ার কেনা কমপ্লিট করে ফেলছে। এবার ইসতে একটু ব্র্যাক ব্যাংকের পেজে যান, ট্রেডিং পেজটাতে যান। নিচের দিকে আসেন, প্রাইস না, আমি প্রাইস নিয়ে কথা বলছি না আসলে। হ্যাঁ, আরো নিচে আসেন, নিচে 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 নিচে। এটা পি রেশিও, শেয়ার হোল্ডার স্ট্যাটাসটা একটু দেখেন তো কোথায়, একটু নিচে নামেন, আরো নিচে। এই যে, হ্যাঁ, আদার ইনফরমেশন, এখানে একটু দাঁড়ান। আচ্ছা, দেখেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 31st October 2020, 31 অক্টোবর 2020 শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা কত? ওরা বলছে স্পন্সর ডিরেক্টর হচ্ছে 44.29%। মানে অলরেডি ওদের স্পন্সর ডাইরেক্টর যারা আছে, ওদের ব্র্যাক ওদের স্পন্সর ডাইরেক্টর, তারপর আর কারা কারা আছে জানি না, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। আমি ব্যাংকের শেয়ার সম্পর্কে নলেজ কম, আমি শুধু আপনাদের নিউজের ইনফরমেশন গুলো কি করতে পারে ওটা দেখাচ্ছি। ওখানে 44.29 হচ্ছে স্পন্সর ডাইরেক্টর। গভর্নমেন্টের কাছে ওদের একটা শেয়ারও নেই, নট এ সিঙ্গেল। ওকে, ইনস্টিটিউটের কাছে 10% শেয়ার আছে। সবচেয়ে বড় কথা, ইন্টারেস্টিং দেখেন, ফরেন পার্টে 34% শেয়ার আছে। ফরেন পার্টে মানে ফরেন ইনভেস্টর বা কারো কাছে 37% শেয়ার ওদের কাছে আছে। আমার আপনার মতো পাবলিকের জন্য শেয়ার আছে 8.59%। 8.59%। কিন্তু এখানে আমাদের দেশের ইনফরমেশনের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে এই যে ওই ব্র্যাক ব্যাংক যে শেয়ারটা কিনে নিল 9 ডিসেম্বর, 31 অক্টোবর আপডেট করেছেন নিউজটা আসার আগে কোথায় কত, কিন্তু উনি কেনার পরে আসলে যে স্ট্যাটাসটা কি এটা আর কোথাও নাই। মানে কেনার পর এখন কি ইনস্টিটিউট কি শেয়ার ধরে রেখেছে, ফরেন পার্ট কি নাকি বেচে দিল, না ফরেন পার্ট রেখেছে, আমরা কিন্তু কিছুই জানি না। এটা হচ্ছে আমাদের ইনফরমেশনের সবচেয়ে বড় দুর্বলতা শেয়ার মার্কেটে। যদি আমাকে বলেন এই ইনফরমেশন গুলো, ডাইরেক্টরদের ইনফরমেশন, শেয়ার হোল্ডিং ইনফরমেশন, আপনি বছর শেষ হওয়ার আগে আপনাকে কেউ ডিসক্লোজ করে না, কিন্তু যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এখন এখানে ধরেন আলটিমেট ব্র্যাক যেই শেয়ার গুলো কিনেছে, কোত্থেকে কিনেছে ওইটা বলেন দেখি আপনাদের ধারণা। ও তো স্পন্সর ডাইরেক্টর হিসেবে আছেই, সুতরাং ও তো আর ওর থেকে কিনে নেই। গভর্নমেন্টের কাছে শেয়ার নাই কিনবে, ইনস্টিটিউট থেকে কিনে নেই, ফরেনও আশা করি বিক্রি করে নেই, তাহলে আছে পাবলিকের কাছে। তাহলে মার্কেটে 8% বা 8.5% শেয়ার ছিল মার্কেটে। ও ওইখান থেকেই টোটাল শেয়ারের আর 2.5%, মানে 8.5 এর আড়াই হবে না, টোটালের আড়াই, 2.5% শেয়ার কিনে নিল স্পন্সর ডাইরেক্টর, যেটা টোটালের ধরেন অ্যারাউন্ড 1% to 2% তো হবেই। যদি 1.5% হয়, তাহলে এই মুহূর্তে মার্কেটে পাবলিকের জন্য শেয়ার আছে এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকের 7%। যেটা বলছিলাম, দাম যোগান বাড়লে চাহিদা, মানে চাহিদা মানে যোগানও আছে, চাহিদাও আছে, দাম বাড়ে। যোগান নাই, চাহিদা আছে, দাম অস্বাভাবিক বাড়ে। যোগান আছে কিন্তু চাহিদা নাই, দাম কিন্তু কমে যায়। এখন ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ইনফরমেশনটার সাথে যদি লিঙ্ক করেন, ও মার্কেটের যোগান থেকে বেশ কিছু শেয়ার সে তুলে ফেললো, তাহলে এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকের কিছু শেয়ার মার্কেটে কমে গেছে। ভেরি সিম্পল। মার্কেটে আমি কিন্তু এগুলো কোনো জুয়ার কথাও বলছি না, মানুষের শোনা কথা বলছি না, আমি নিউজের ধরে লিঙ্ক করছি, ফিগার ধরে। তাহলে ব্র্যাক ব্যাংকের মার্কেটে এই মুহূর্তে শেয়ার কমে গেছে, যতটুকু থাকার কথা তার চেয়ে কমে গেছে। তার উপর হচ্ছে আমরা এবার জানি কি ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি কোম্পানি কি বিকাশ।
বিকাশ হচ্ছে ব্র্যাকের একটা সাবসিডিয়ারি। এবং এই করোনার সময় যার যে অবস্থা হোক না কেন, মার্কেটে যদি কেউ ব্যবসা করে ও হচ্ছে বিকাশ, এবং ওর বিজনেস গ্রো করেছে র্যাপিডলি। ওর আগে যদি 10 টাকা হতো বিজনেস, এখন ওটা 100তে নেই, ওটা 1000 হয়ে গেছে। বিকাশের বিজনেস ওইভাবে গ্রো করেছে। তাহলে ব্র্যাকের প্রফিট মার্জিন ডেফিনেটলি সাবসিডিয়ারিতে একটা ম্যাসিভ একটা প্রফিট পোর্শন ওর কাছে অ্যাড হচ্ছে। 2 নাম্বার, ব্র্যাক কিছু জায়গায় এনজিও, ডেফিনেটলি অস্বীকার করে লাভ নেই, ব্র্যাক ব্যাংকের আমার এক্সপিরিয়েন্স ভালো না। ওদের কিছু জায়গায় এনজিওর মাইন্ডসেট থেকে বের হতে পারে নাই। ওদের কিন্তু আবার ওইটার জন্য ওদের স্ট্রেংথ হচ্ছে ফরেন শেয়ার হোল্ডিং কয়টা ব্যাংকের পাবেন, ওইটা একটা ইস্যু আছে। এবং যারা ফরেন শেয়ার হোল্ডার, ওরা যদি দেখে এটা রেগুলার একটা ডিভিডেন্ড পায়, এবং ফরেন শেয়ার হোল্ডারের কাছে লুক্রেটিভ হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, ওরা স্টক ডিভিডেন্ড পছন্দ করে না। ওরা যখন ক্যাশ ডিভিডেন্ড লুক্রেটিভ পায় তখন ওরা খুবই ইন্টারেস্টেড হয়। এখন আপনি ব্র্যাকের যখন এই ইনফরমেশন গুলো যদি সব মিলান, এই ইনফরমেশন ওয়াইজ আপনি যদি আমাকে বলেন ব্র্যাকের নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে, ব্র্যাকের নেক্সট কোর্স, ইস্টিয়াক একটু উপর দিকে তুলবেন, একটু উপর দিকে তুলে আপনি এখানে একটু দাঁড়ান, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স একটু নিচে, এটার নিচে, এই যে ইপিএস 14 টাকা, তারপর ডিভিডেন্ড ইনফরমেশনটা, ডিভিডেন্ড 2015 সালে ওরা 25% দিয়েছিল, 2016 সালে 20% বোনাস 10 টাকা, 2017 সালে 25% বোনাস, 18 সালে 15% বোনাস, 19-এ 7.5% বোনাস। তাহলে ওরা এখন যেটা করছে বোনাস দিচ্ছে। বোনাস শেয়ার দেওয়ার একটা ইস্যু হচ্ছে নাম্বার অফ শেয়ার বাড়ানোর জন্য। নাম্বার অফ শেয়ার বা এখন ওদের নাম্বার অফ শেয়ার কি, ওদের বর্তমান পেড আপ ক্যাপিটাল কি, একটু উঠেন তো, পেড আপ ক্যাপিটাল, কারেন্ট পেড আপ ক্যাপিটাল আরো উপরে, এটা তো টার্নওভার ডাইলুটেড, এই যে এখানে কোথাও কি আছে? আচ্ছা, অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 20,000, ওদের পেড আপ ক্যাপিটাল হচ্ছে 13,325 কোটি টাকা, 1,325 কোটি টাকা, যেটা অন্য যে 1,325 কোটি টাকার মাঝে 50%-এর কাছাকাছি স্পন্সররা রেখে দিয়েছে, 50 না 45%-এর মতো, 37%-এর মতো ইয়ার হাতে, আপনার কি বলে, আপনার ফরেন পার্টের হাতে। তাহলে আমাদের পাবলিকের হাতে আছে মাত্র 6%-এর মতো। এবং ব্যাংকের জন্য 1100-1200 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল খুব বড় কোনো ফিগারও না। এই সবকিছু যদি চিন্তা করেন, তাহলে একটা বিশাল সম্ভাবনা হচ্ছে ব্র্যাক ব্যাংক এবার একটা ভালো ক্যাশ ডিভিডেন্ড দিবে, আশা করা হচ্ছে। ভালো বলতে কত, ভালো বলতে তার 100% দিবে না, হয়তো এরকম 10-20, যেটা দেয় গতবার দিয়েছিল 7.5, এবার হয়তো আপনার হয়তো 10% ক্যাশ দিল, সাথে ধরেন একটা 7% বললো কি বোনাস দিব, স্টক দিব। এই ডিক্লারেশনটা যদি আসে, একটু ট্রেন্ডে যাবেন, এই ব্র্যাক ব্যাংকের এই যে লাস্ট 1 মাস একটু গ্রাফটা দেখান না, এই যে ক্লোজিং প্রাইস গ্রাফটা, ক্লোজিং প্রাইস এটাই, এটা আপনাকে আবার সেপারেটলি দেখাতে হবে। আপনি শেয়ার স্ক্রিনে গিয়ে ওটা আবার আনেন। আপনি শেয়ার স্ক্রিনে গিয়ে দেখবেন ওই গ্রাফটা আলাদা করে বের হয়ে আসছে। ইশতিয়াক, আমরা দেখতে পাচ্ছি না গ্রাফটা। শেয়ার স্ক্রিন অপশনে যান, এই যে ক্লিক করেন শেয়ার স্ক্রিন অপশনে, হ্যাঁ ওইখানে যান, গ্রাফটা আনেন, আবার ঢুকেন শেয়ার স্ক্রিনে, দেখবেন গ্রাফটা দেখাচ্ছে, শো করছে আলাদা করে। এটা হচ্ছে গত 1 মাসের 22শে নভেম্বর থেকে শেয়ার মার্কেটে এটা ছিল 45 টাকার মতো একটা শেয়ার, এটা একটু করে ধাক্কা মুক্কা খায় এখানে আসছিল 46, এই 46-এ ছিল, আবার পরে আসলো 45, এরপর এটা উঠে কোথায় গেল 48 টাকা, তখন কত ডিসেম্বরে এই জায়গায় এসে আপনার কাছে মার্কেটের ডিক্লারেশন আসলো কি, কিন্তু উঠলেও কি খুব বেশি উঠেছে, 1 টাকা বা 2 টাকা, 2.5 কোটি শেয়ার কিন্তু ওরা ডাইলুট করে ফেলছে, মার্কেটে তুলে ফেলছে। এরপর দেখেন এটা কনসিস্টেন্ট পড়ছে। এখন হচ্ছে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে, এটা আপনাদের ধরেন একটা হোমওয়ার্ক দিচ্ছি সবাইকে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনারা বাসায় বের করবেন এই ব্র্যাক ব্যাংকে ইনভেস্ট করা যায় কি যায় না, ব্যাংকের বর্তমান প্রাইস কত, এখানে কত ধরে একটু দেখেন তো কত টাকা, এটা একদম নিচে বটম, মানে বর্তমান প্রাইস 44 টাকা 40 পয়সা। তাহলে ব্র্যাক ব্যাংকের বর্তমান প্রাইস হচ্ছে 44 টাকা 40 পয়সা বর্তমান প্রাইস আজকের দিনে।
এখন ব্র্যাক ব্যাংকে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না এই ডিসিশনটা এখন আপনাদের নিতে হবে, এবং ইনভেস্টমেন্টের ডিসিশন করতে গেলে অনেকগুলো অ্যাজাম্পশন করতে হবে যেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসে নাই। তো ফার্স্টে আপনারা আগে টেকনিক্যাল অ্যানালাইসিসে ডিসিশন নেন ব্র্যাক ব্যাংকের মুভিং অ্যাভারেজটা কোথায়। আপনারা ব্র্যাক ব্যাংকের মুভিং অ্যাভারেজটা বের করেন, ব্র্যাক ব্যাংকের বলিঞ্জার ব্যান্ডটা বের করেন, ব্র্যাক ব্যাংকের আরএসআইটা বের করেন, ব্র্যাক ব্যাংকের সাপোর্ট রেজিস্ট্যান্স বের করেন, এরপর ব্র্যাক ব্যাংকের একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যান, এরপর নতুন নিউজ ডিভিডেন্ড প্রসেসটাতে যান, সম্ভব হলে বিকাশের ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ওদের কোয়ার্টারলি 3 মাস এন্ড ডেট যেটা আছে ওইটাতে যান। তার কারণটা হচ্ছে যে কথাগুলো আমি আপনাকে বলছি এই কাজগুলো অলরেডি কারা করছে, ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন অলরেডি, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে না? এখানে কিছু একটাতে চাপ পড়ে গেছে। এই কাজটা কিন্তু অলরেডি ইনস্টিটিউশনরা করছে। ইনস্টিটিউশন ওই যেটা বললাম ইনস্টিটিউশন মুভ করে কিন্তু 1000 কোটি টাকা নিয়ে। ইনস্টিটিউশন ওই ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনে বসায় রাখলাম কখন 1 টাকা বাড়বে ওটার জন্য ওয়েট করবে না, ও তখনই কিনবে যখন দাম বাড়া শুরু হবে, যখন মুভটা করবে। আমার পার্সোনাল ওপিনিয়ন এই ব্র্যাক ব্যাংকের এটা একটা মুভ করবে, কার্ভটা মুভ করবে হচ্ছে কারণ 31 ডিসেম্বর হচ্ছে ব্যাংকের ইয়ার এন্ডিং। 31 ডিসেম্বর ইয়ার এন্ডিং এর পরেই কিন্তু ওই যে শেয়ার হোল্ডিং পজিশন সবগুলো মানে 31 ডিসেম্বর যদি কার কত শেয়ার হোল্ডিং ডিরেক্টরদের সবগুলো কিন্তু ওইখানেই থাকবে। রেকর্ডেড ডিফারেন্ট ইস্যু, রেকর্ডেড আমাদের গুলো। এখন এই শেয়ার হোল্ডিং সবকিছু ডেটা আপডেট করার জন্য আপনার যেটা করবে আপনার ডাইরেক্টর অবশ্য যদিও কিনে ফেলছে অলরেডি, কিন্তু তবুও এবং মানে ওর ইপিএস এনপিভি সবগুলো যদি কাউন্ট করেন, ওর আর্নিং পার শেয়ার কত, ওর নেট অ্যাসেট ভ্যালু কত, ওর মার্কেটে স্ট্রেংথ কত, ওর এখন মার্কেটে শেয়ার কত, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ওর মার্কেটে শেয়ার নেই, মাত্র 5% 6% শেয়ার আছে, 6 না বোধহয় 7% হবে। এই ডেটাগুলো আপডেট করে না ওরা। ধরেন 7% শেয়ার এই মুহূর্তে মার্কেটে আছে। এখন এই 7% শেয়ারের মধ্যে যখন ইনস্টিটিউশন টানবে তখন দেখবেন অটোমেটিকলি ব্র্যাক ব্যাংকের শেয়ারটা একটা টান দিবে। আমাকে যদি পার্সোনালি বলেন ব্র্যাক ব্যাংকের শেয়ার কোথায় যাবে, মানে এটা কি বলে সাপোর্ট রেজিস্ট্যান্স বলছি না, কোথায় গিয়ে রেজিস্ট করবে ব্র্যাক ব্যাংকের শেয়ার, ধাপে ধাপে করবে, এক ধাক্কায় তো উঠবে না, কিন্তু ব্র্যাক ব্যাংকের শেয়ার 60 ধরবে, মানে এই ডেটা বলছে 60 ধরবে। এখন তাই বলে আপনি কালকে গিয়ে কিনলেন, কিনে বললেন কি ভাই আপনার কথাই কিনছিলাম, কিনে ধরা খেয়েছি, ওই কথা বলবেন না ভাই। আমি বলছি এটা একটা শেয়ার দেখা দিলাম যে শেয়ারটা মুভ করতে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে মুভ করবে, কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা নিজে করেন। নিজে করার পরে আমি যে কাজটা করতাম, আমি ব্যাংকের শেয়ার কিনি না, কিন্তু আমি আমার এক কলিগকে বলেছি, উনাকে বলছি আপনি 20টা শেয়ার কিনেন। যে কাজটা করবেন অল্প শেয়ার কিনবেন, অল্প মানে অল্প, কোন অল্প, হয়তো শুধু 100টা কিনেন, 100টা হচ্ছে 4000 টাকা পড়বে বোধহয়, 4000 বা 4500 5000 টাকা। 100টা ব্র্যাক ব্যাংক কিনে রাখেন, এইটাকে নিয়ে খেলেন। আমি কিন্তু আপনাদের একটা স্ক্রিপ্ট বলছি যেটা খেলার জন্য। কালকে আমরা বারবার জিপি করছিলাম দেখার জন্য ডেটাগুলো, কারণ জিপিটা সাপোর্ট রেজিস্ট্যান্স আরএসআই সবগুলো ম্যাচ করছে, মানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস যা বলছি, কারণ জিপি হচ্ছে ভালো শেয়ার, নাম্বার অফ শেয়ার বড়, শেয়ারের দাম বড়, ভালো কোম্পানি। আপনি দেখবেন জিপির মুভমেন্ট, বিএটির মুভমেন্ট, মেরিকোর মুভমেন্ট, এগুলো একদম টেকনিক্যাল অ্যানালাইসিস যা বলে ওইভাবেই মুভ করে। কিন্তু যেসব শেয়ার ছোট ওগুলো কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসে কাজ করে না। আপনি জিল বাংলা, ইউনাইটেড এয়ারওয়েজ, আপনার ফুয়াং ফুড, এগুলো ভাই কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসে কাজ হবে না। পৃথিবীর কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার কিছু করতে পারবে না, কারণ এখানে আমার আপনার মতো কিছু লোক আমরা গ্রুপ করলাম, আমরা কোর্স করাচ্ছি ধরেন এভাবে, ধরেন আমি একসময় 10টা ব্যাচ হলো, আমরা 100-200 জন লোক হয়ে গেলাম, আমরা মিলে একটা গ্রুপ করলাম, আমরা গ্রুপ করে আমরা নিজের ডিসিশন নিলাম কি ফেসবুক গ্রুপ করলাম, হোয়াটসঅ্যাপে গ্রুপ করলাম, ভাই একটা ফান্ড করেন সবাই মিলে, আমি এই শেয়ার কেনা শুরু করব, আপনিও বললেন ওকে, আবার জানালাম গ্রুপে আমার কাজ শেষ, এবার আপনি শুরু করেন। এই আমরা মিলে কিন্তু মার্কেট ম্যানিপুলেট করতে পারবো, মানে আমরা অল্প টাকায় এই 5-7 লাখ টাকার পার্টিরাও যদি 10-15 জন মিলে মুভ করেন তাও মার্কেট ম্যানিপুলেট করা যায়, যেখানে মার্কেটের পেড আপটা ছোট। কিন্তু ব্র্যাক ব্যাংকের পেড আপ ছোট না, কিন্তু ব্র্যাক ব্যাংকের যেটা হচ্ছে মার্কেটে শেয়ার কম। ব্র্যাক ব্যাংকের মেজর যেটা হচ্ছে মার্কেট, আপনি যে জায়গায় ন্যাশনাল ব্যাংকের কালকে যখন দেখাচ্ছিলাম গ্লোব দেখানোর জন্য 6 টাকা 90 পয়সা একটা শেয়ার আছে, নেট অ্যাসেট ভ্যালু 15 টাকা 12 টাকা, এটা তো 9 টাকা 10 টাকা এমনি যাওয়ার কথা। সবার কিন্তু একটু মানে চোখে মুখে একটু, আমি তো দেখি নাই, সামনাসামনি থাকলে, আমি টেকনিক্যাল ক্লাসটা সবসময় পছন্দ করি ক্লাসরুম নেওয়ার জন্য আর কি। ক্লাসরুম নিলে হয়তো দেখা যেত চোখ চিক করছে সবার তখন, কারণটা হচ্ছে 4 টাকা খাড়ার উপর কোনো ইস্যু না। কিন্তু
ন্যাশনাল ব্যাংকের শেয়ার 50% বাজারে, 3,700 কোটি টাকার 50% বাজারে ওর শেয়ার, তাহলে ওর শেয়ার হিউজ, ফ্লোটিং শেয়ার হিউজ। যেখানে ব্র্যাক ব্যাংকের শেয়ার মাত্র 7%, আবার পেড আপ ক্যাপিটালও মাত্র 1200 কোটি টাকা বা 1400 কিছু একটা দেখলাম। এই ইনফরমেশন সবগুলো নিয়ে আপনারা একটু গবেষণা করে দেখেন কোন দিকে যাবে, এবং আপনারা একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্রিয়েট করেন। এই 100টা শেয়ার নিয়ে খেলাধুলা করেন। 100টা, যদি টাকা বেশি থাকে 500টাও নিতে পারেন, 500 মানে 20,000 টাকা পরে, কিন্তু নট মোর দেন দ্যাট। যদি আমি শেখার জন্য বলছি, যখন শিখে ফেলবেন যেটা খুশি কেনেন বেচেন, আপনার ইস্যু। কিন্তু আমি বলছি কি আপনারা এন্টায়ার ডিসিশনটা নেবেন। আপনি ব্রোকার হাউসে গেলেন, ভাই কিনে ফেলেন, এর দাম বাড়বে, শুনছি দাম বাড়বে, একদম বাজে একটা জিনিস। এই শুনছি দাম বাড়বে, তো আপনি গেইনার অবশ্যই হবেন, 10টায় 4টা গেইনার হবেন, 6টায় লুজার হবেন। কিন্তু এখানে গেইন গুলো দেখবেন মাঝে মাঝে লুজিং এর চেয়ে এত কম হয়, টোটাল গিয়ে লসই হয়, বা কস্ট অফ ফান্ড যেটা বলো এটা আসে না, বা গেইন হলো টোটাল পার্সেন্টেজ হিসেব করলে দেখবেন 4%, 5%, 6%। শেয়ারে মিনিমাম কত রিটার্ন এক্সপেক্ট করছেন? এক্সাম্পল নাম্বার 1, আমি বলবো শেয়ারে সবসময় মিনিমাম, ম্যাক্সিমাম বলি নেই, মিনিমাম 8 থেকে 10% ধরে করবেন, মানে 10% যেন স্টেডি থাকে। মাঝে মাঝে সুযোগ আসবে যেখানে আপনি 20%, 30%, রেনাটা কিন্তু এখনো 20% রিটার্ন দেয় জানেন, যদি আপনি টোটাল হিসাব করেন। টোটাল হিসাব মানে ওর ডিভিডেন্ড হিসাব করে লাভ নেই, ও ডিভিডেন্ড দিলে এবার বোধ 140%, মানে 14 টাকা। শেয়ারের দাম কত আপনি যদি ওই দিকে হিসাব করেন, 14 ডিভাইডেড বাই 1100 টাকা যদি দেন জাস্ট একটা হিসাবের জন্য, তাহলে আপনি 1.2%, মানে ওর ডিভিডেন্ড। কিন্তু ও সাথে যে স্টক দিচ্ছে, ওর যে নেট অ্যাসেট ভ্যালু বাড়ছে, ওর যে শেয়ারের ভ্যালু বাড়ছে, এই সবকিছু যখন হিসাব করছেন, এগুলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এর পার্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস। ওই পার্টে গিয়ে দেখবেন আপনি রেনাটার মান্থলি ইয়ারলি ইল্ড হচ্ছে পুরো 20%, যেটা মার্কেটে সবচেয়ে হাইর একটা, ম্যারিকো, রেনাটা, এই দুইটা একদম ম্যাক্সিমাম ইল্ড দিচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে সবই ম্যারিকো, রেনাটা, এগুলো আপনি শর্ট টার্মে কোনোদিন গেইন করতে পারবেন না। অথচ ভালো শেয়ার, ভালো রিটার্ন, সবকিছু ঠিক আছে, এগুলো গেইন আসতে চাইলে আপনাকে 2-3 বছরের প্ল্যান নিয়ে নামতে হবে। আর ব্র্যাক ব্যাংকেরটা আমি একদম বলেই দিলাম, কিন্তু আমি আবার বলছি, একদম দাম বাড়বে, এখন 45 টাকা আছে, 60-এ বেচলে 15 টাকা পাবো, দিলেন 1 লাখ কিনে ফেললেন, কিনে আপনি ধরেন এটা কি বলে 45 টাকা শেয়ারটা ধরেন 40 টাকা হয়ে গেল, তারপর আমাকে আজীবন মরার আগের দিন পর্যন্ত গালি দিবেন। ওটা করার দরকার নাই। লার্নিং এর জন্য 100টা শেয়ার কিনে এটা নিয়ে কাজ করতে পারেন, ইভেন ট্রায়াল বেসিসও করতে পারেন। মানে আপনি প্রথমে 50টা কিনলেন 45 টাকায়, 50টা কিনলেন 47 টাকা, এভাবে ট্রায়াল বেসিসে করতে পারেন। কিন্তু একটা খাতা নিবেন, খাতা এই জিনিসটা পুরো ফলো করবেন ব্র্যাক ব্যাংকেরটা। মানে আপনাদের যেহেতু নাম, ফোন নাম্বার সবই আছে, একটা টাইমের পর আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করব ফেব্রুয়ারি পরে, জানার জন্য আপনাদের কেউ ইনভেস্ট করেছেন কিনা, করলে কি হচ্ছে, এবং আপনাদের সবচেয়ে বড় কথা আন্দাজ যায় না, আমি আজকে কিনেছি এত, ভাই এততে বেশি, ওইটা না, আপনার প্রেডিকশন কি ছিল, ঠিক কোন কোন পার্টে আপনার সেল করার কথা ছিল, ওইসব পার্টে আপনি সেল করলেন কিনা। কন্টিনিউ আপ হচ্ছে দেখে আপনি কন্টিনিউ ধরে বসে থাকতে হবে তাও না, যেটা বলছিলাম মাঝে মাঝে কিছু সেল করে প্রফিট সরা ফেলতে হয়। কারণ মার্কেট যখন পরে, মার্কেট যেমন আপ হয়, মার্কেট তেমন পরে। আমাদের মার্কেটটাও দেখেন, ডিএসসি যদি বলি সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিএসসির ইন্ডেক্স কিন্তু 5100-100 গেলে ধাক্কা দুক্কাকে আবার 5000-এ চলে আসে। এটা কিন্তু অনেকদিন ধরে চলছে, আজকে প্রায় 4-5 মাস ধরে ডিএসসি ইন্ডেক্স কিন্তু 5100-100-এর মধ্যে ঘুরছে। কিন্তু ডিএসসি ইন্ডেক্স তো 6000 যাওয়ার মতো ক্যাপাসিটি আছে, নাম্বার অফ শেয়ার বাড়ছে। এখন তো আইপিওর হিরিক, প্রতি মাসেই 2-3টা করে আইপিও আসছে। তারপর আপনার রবি একটা ম্যাসিভ আইপিও নিয়ে আসছে। আচ্ছা, এটা এবার একটু আপনাদের কমন সেন্স, আপনারা যারা মার্কেটে আছেন ওদের একটা কোয়ারি করি, রবি আসলে মার্কেটে কি হতে পারে? আমি বলছি অ্যানালাইসিস ছাড়া, মানে ওই টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ওগুলো করে না, জাস্ট আপনাদের একটা কমন সেন্স, রবি আসলে মার্কেটে কি হতে পারে? রবি আসলে মার্কেট খারাপ হবে। হ্যাঁ, মানে প্রথম দিন তো ইন্ডেক্স হিট করবে না। জি ভাই, প্রথম দিন তো স্যার ইন্ডেক্স হিট করবে না, ইন্ডেক্স ক্যালকুলেটরে এটা ঢুকবে না। না না, প্রথম দিনের কথা না, ডে ওয়ান না। আপনি ধরেন রবি মার্কেটে আসলো, ট্রেড হচ্ছে, এটা আলটিমেট কি হচ্ছে, ইফেক্টে কি হতে পারে, বা অন্য শেয়ারের ইম্প্যাক্ট কি হতে পারে, অন্য শেয়ারে মানুষ সব এদিকে ঢুকে পড়বে না, সুযোগ নেই। এত শেয়ার অ্যাবজর্ব করার মতো বাংলাদেশের শেয়ার মার্কেট নাই। হ্যাঁ, এত বল আমারও তো আমি মনে করি। এখন ঠিক আছে, এখন কি আমি বলছি ইম্প্যাক্টে কি দাঁড়াবে? কম্পারেটিভলি এর দিকে কিছুটা শেয়ার চলে আসবে কম্পারেটিভলি, আর অন্যান্য শেয়ার গুলো দাম কম্পারেটিভলি মানে আগের তুলনায় কমবে।
কারণ মানুষ এদিকে চুজ করবে, যেহেতু নতুন আসবে, আইপিও আসবে, অন্যগুলো সবাই দাম এখানে আসবে। কমে যাওয়ার সম্ভাবনা আছে, এটার দামটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, কারণ মানুষ নতুন শেয়ার আসলে ওইখানে ঝুঁকে পড়ে মানুষ, আমার কাছে মনে হয়। খুব বেশি বাড়বে কমবে না, কিন্তু কিছুটা হলেও কমবে, মানুষ আসবে এদিকে। আর আমরা তো তাহলে সুযোগের জাতি। হ্যাঁ, তাহলে জিনিসটা দেখেন, আমরা এখানে আছি অল্প কয়জন মানুষ, কিন্তু আমরা এটা কিন্তু কোনো অ্যানালিটিক্যাল আলোচনা হচ্ছে না। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম নর্মালি ইন জেনারেল কি হয়। ইন জেনারেল আমাদের এখন কনসার্নটা হচ্ছে রবি আসলে রবির কত দাম হবে, ওটা ডিফারেন্ট পার্ট। ওটা হচ্ছে আমি রবি কিনলে আমাদের কাছে কিন্তু কনসার্ন রাখতে হচ্ছে রবি আসলে আমার হাতে প্রেজেন্ট যে শেয়ার গুলো আছে ওগুলোর ইফেক্টটা কি দাঁড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের কাছে একটা কনসার্নের ইস্যু হচ্ছে এটা। তাহলে এই কনসার্ন থেকে আপনি মুক্তি পাওয়ার ওয়েটা কি, মানে মুক্তি পাওয়া না, ফলো করার ওয়েটা কি? ফলো করার ওয়েটা হচ্ছে